আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নীনা আক্তার বিথি, তোমাদের বায়োলজি টিচার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদেই আছো। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সশরীরে ক্লাস বন্ধ থাকলেও প্রতিদিন তোমাদের অনলাইন পাঠদান চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা সকলে অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনাও করবে। এবং অবশ্যই করে ক্লাসগুলো দেখার পর তোমাদের নাম, বিভাগ এবং 6 ডিজিটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার কমেন্ট বক্সে লিখে দিবে। স্টুডেন্টস, আমরা আমাদের ক্লাসে তৃতীয় অধ্যায় পড়ছিলাম। তৃতীয় অধ্যায় কিছু টপিকস নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি এবং আমাদের কিছু জিনিস সম্পর্কেও জানা হয়ে গেছে, যেমন লালাগ্রন্থি, যকৃৎ, এই গ্রন্থি কী, সেই জিনিসগুলো আমরা অলরেডি জেনে নিয়েছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের মানব শরীরতত্ত্বের পরিপাক ও শোষণ, এই অধ্যায়ের আমরা আরেকটা আলোচ্য বিষয় বা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অগ্ন্যাশয় প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে শুনবে, কারণ এই অগ্ন্যাশয় খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে পরীক্ষায় সবসময় কোশ্চেন থাকে। স্টুডেন্টস, যখন আমরা এই অধ্যায়টা শুরু করেছিলাম তখন আমরা কিছু বিষয় নিয়ে প্রথমেই পড়ে নিয়েছি বা জেনেছি। এখন অগ্ন্যাশয় সম্পর্কে বা প্যানক্রিয়াস সম্পর্কে জানতে হলে আমরা সেখানকার কিছু পরে আবার একটু রিভাইজ করে দেখব। প্রথম যে বিষয়টি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে কি গ্রন্থি বা গ্ল্যান্ড কী। গ্রন্থি হচ্ছে মূলত এক ধরনের কোষগুচ্ছ। এই কোষগুচ্ছ থেকে আমাদের শরীরে যে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন হয়, সেই কার্যাবলী সম্পন্ন করার জন্য রাসায়নিক পদার্থ এখান থেকে নিঃসৃত হয়। সেটা হরমোনও হতে পারে, আবার উৎসেচক বা এনজাইমও হতে পারে। সুতরাং গ্রন্থির সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যেসব কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তাই হচ্ছে গ্রন্থি। এখন ক্ষরণের উপর কী কী রাসায়নিক পদার্থ ক্ষরণ করলো এবং কিভাবে ক্ষরণ করলো, সে ক্ষরণের উপর ভিত্তি করে গ্রন্থিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক্সোক্রাইন গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির অপর একটি নাম হচ্ছে সনাল গ্রন্থি এবং 2 নাম্বার হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির অপর আরেকটি নাম হচ্ছে অনাল গ্রন্থি। নামকরণ থেকেই কিন্তু আমরা মোটামুটি আইডিয়া পেয়ে থাকি। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে অনাল গ্রন্থি বা সনাল গ্রন্থি বা এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে এখন আমরা জানব। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দুইটা গ্রন্থিরই ছবি দেওয়া হয়েছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং আরেকটা হচ্ছে গিয়ে বহিঃক্ষরা গ্রন্থি। এখন যেটা জানবো অন্তঃক্ষরা গ্রন্থি কী এবং কোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি কী এবং কোনগুলো বহিঃক্ষরা গ্রন্থি। আগে আসি একটু বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বা সনাল গ্রন্থি সম্পর্কে। যেহেতু গ্রন্থির নামকরণই করা হয়েছে সনাল গ্রন্থি, মানে স্বনালী থাকবে। এই গ্রন্থগুলো থেকে যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে, সেই রাসায়নিক পদার্থ তার লক্ষ্যস্থান বা যেখানে কাজ করবে এই পদার্থটা, সেখানে পৌঁছাবে তার নিজস্ব নালীর মাধ্যমে। এবং অবশ্যই যখন নালীর মাধ্যমে পৌঁছাবে তখন সে কার্যপ্রণালী তা সম্পন্ন করার পর সে কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না। আমরা চ্যাপ্টারের শুরুতে জেনেছিলাম লালাগ্রন্থি সম্পর্কে পড়েছি, আমরা যকৃৎ সম্পর্কে পড়েছি। সেই যকৃৎ এবং লালাগ্রন্থি থেকে কিন্তু লালাগ্রন্থি মূলত কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। সুতরাং যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? যে সমস্ত গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ গ্রন্থির নিজস্ব নালীর মাধ্যমে বাহিত হয়ে ক্রিয়াস্থানে পৌঁছায় তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বলা হয়ে থাকে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হয় সেগুলো মূলত উৎসেচক বা এনজাইম নিঃসৃত হয়, যা আমাদের
দেহের যে পরিপাক এবং বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা কিন্তু প্রথমে কয়েক ধরনের উৎসেচক বা এনজাইমের নাম জেনেছি, অ্যামাইলেজ, স্টালিন, মল্টোজ, লাইপেজ। এই এনজাইমগুলো সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে। এরপর আসো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন নালীটার নামকরণ করা হচ্ছে অনাল, মানে অতে অনুপস্থিত, নাতে নালে নালী, অনুপস্থিত নালী। এখন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে যে রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হবে, সেই রাসায়নিক পদার্থগুলো তার লক্ষ্যস্থান বা যেখানে কাজ করবে দূরে বাহিত হয়। সেখান থেকে বাহিত হওয়ার জন্য তার কোনো নিজস্ব নালী নেই। তার মানে সে কিভাবে বাহিত হলো? সে তার আমাদের যে রক্ত রয়েছে, রক্তরসে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই রাসায়নিক পদার্থটা তার ক্রিয়াস্থানে পৌঁছে দিবে। তার নালী নেই, কিন্তু নালী ছাড়াই সে কাজ করছে। তো রক্তের মাধ্যমে মিশে বা যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে রাসায়নিক পদার্থটাকে তার ক্রিয়াস্থানে পৌঁছে দিল। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় হরমোন নিঃসৃত হয়, সে হরমোন ক্ষরণ করে। এবার আমরা যেটা সম্পর্কে জানব সেটা হচ্ছে, এই যে আমরা বুঝলাম যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হলো এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হলো হরমোন। এনজাইম কি? বহিঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে যে হরমোন এনজাইম নিঃসৃত হলো, সেই এনজাইমটা আসলে কি? এনজাইম মূলত এক ধরনের প্রোটিনধর্মী পদার্থ। এই এনজাইম এক ধরনের প্রোটিনধর্মী পদার্থ যা জীবদেহে অল্প পরিমাণ বিদ্যমান থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। কিন্তু এনজাইমের একটি ধর্ম হলো সে বিক্রিয়া শেষে নিজে ধ্বংসপ্রাপ্ত হবে না বা সে তার নিজের কোনো প্রকারে কোনো পরিবর্তন করবে না, কিন্তু যে পদার্থগুলো বা বিক্রিয়ার গতিটাকে সে ত্বরান্বিত করবে। এনজাইম এক ধরনের প্রোটিনধর্মী পদার্থ, সে অনুঘটক হিসেবে কাজ করে। হরমোন হচ্ছে গিয়া এক ধরনের জৈব রাসায়নিক তরল, যা শরীরের আমাদের যে গ্ল্যান্ড বা গ্রন্থি থেকেই নিঃসৃত হচ্ছে। এই কথাটা, হরমোন কথাটার একটা অর্থ হচ্ছে গিয়া জাগ্রত করা, উত্তেজিত করা, মানে যে কোনো প্রক্রিয়াকে, যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে সে উত্তেজিত করবে এবং এর একটি ধর্ম হচ্ছে গিয়ে সে বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। যেহেতু হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে, অনাল গ্রন্থির নিজস্ব কোনো নালী নেই, সে রক্তরসের বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তার লক্ষ্যস্থানে পৌঁছালো। যখন সে লক্ষ্যস্থানে পৌঁছালো হরমোনগুলো তার নিজস্ব কাজ করার পরে, তার যতটুকু কাজ আছে কাজটুকু কমপ্লিট করার পরে সে কী হবে, নিজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমরা অনেক ধরনের হরমোনের নাম জানি, ইনসুলিনের নাম আমরা জানি, প্লাস আমাদের প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, লিউটিনাইজিং হরমোন, এইসব হরমোনের নাম আমরা জেনেছি। আমরা তো বলেছি গ্রন্থি দুই প্রকারের, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। এখন অন্যভাবে মানে আরেক ধরনের গ্রন্থি রয়েছে যেটাকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তো মিক্স মানে যেসব গ্রন্থিগুলো অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দু ধরনের গ্রন্থিরই কাজ করবে, সেই গ্রন্থিগুলোকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। আমরা আজকে যে টপিকস বা আমাদের যে আলোচ্য বিষয় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসকেই মূলত বলা হয় মিশ্র গ্রন্থি। কারণ প্যানক্রিয়াস থেকে একাধারে যেমন হরমোন নিঃসৃত হলো, আবার এনজাইমও নিঃসৃত হয়, এর জন্য অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। কীভাবে অগ্ন্যাশয় থেকে হরমোন নিঃসৃত হয় এবং অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে এনজাইম বা উৎসেচক নিঃসৃত হয়, আমরা সে সম্পর্কে ডিটেলসে আজকে জানব। স্টুডেন্টস, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে বলা হয় হেটেরোক্লাইন গ্ল্যান্ড বা মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়? কারণ অগ্ন্যাশয় থেকে অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন এবং বহিঃক্ষরা গ্রন্থির এনজাইম বা উৎসেচক নিঃসৃত হয়, এর জন্য অগ্ন্যাশয়কে বলা হয় মিক্সড গ্ল্যান্ড।
অগ্ন্যাশয় আসলে দেখতে কীরকম এবং অগ্ন্যাশয়ের অবস্থান কোথায় যদি আমরা সে সম্পর্কে একটু বলতে চাই, তাহলে আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর সাস এক্সাম্পল, আমি যদি এখানে মনে করি যে এখানে আমার সেই পাকস্থলী রয়েছে, এটা যদি আমাদের পাকস্থলী হয়, তো এই পাকস্থলীর নিচে এবং ডিউডেনাম, আমাদের যে ক্ষুদ্রান্ত তো তিনটা অংশ, ডিউডেনাম, জিজোনাম এবং ইলিয়াম। সো এই ডিউডেনামের অর্ধবৃত্তাকার অংশে পাকস্থলীর নিচে এবং ডিউডেনামের অর্ধবৃত্তাকার অংশে অগ্ন্যাশয়টা অবস্থিত। তাহলে অগ্ন্যাশয়ের যদি অবস্থান সম্পর্কে আমাদের একটু জানতে হয় বা অগ্ন্যাশয়ের অবস্থান কি সেটা আমরা দেখি। অগ্ন্যাশয় পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদর গহ্বরের ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। কি পাকস্থলীর নিচে অবস্থিত। ছবিটার দিকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব এখানে যদি আমি এখানে ধরেছিলাম, এটাকে এখানে পাকস্থলী ধরেছিলাম, তাহলে পাকস্থলীর নিচে এবং ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁকে যে অংশটা অবস্থিত পাতার মতো আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমি এখন চিহ্নিত করলাম, এটি হচ্ছে কি আমাদের অগ্ন্যাশয়। দেখো অগ্ন্যাশয়ের কী কী বৈশিষ্ট্য থাকবে বা অগ্ন্যাশয় দেখতে কী রকমের। এটি পরিপাক গ্রন্থির মধ্যে অগ্ন্যাশয় দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। আমাদের শরীরের প্রথম বৃহত্তম গ্রন্থি ছিল কিন্তু যকৃৎ বা লিভারের অপর নাম ছিল কিন্তু জৈব রসায়নাগার। দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হচ্ছে গিয়ে আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের আকৃতি কী রকমের? আকৃতি লম্বাটে আকৃতির এবং এর কালার হচ্ছে গিয়ে গোলাপি ধূসর বর্ণের, একটি নরম মাংসল একটি গ্রন্থি। ইহা লম্বায় প্রায় 12 থেকে 20 সেন্টিমিটার লম্বা এবং চওড়ায় থাকবে 5 সেন্টিমিটার। এবং অগ্ন্যাশয় থেকে তো অবশ্যই রস স্খলিত হবে, সেই রস বা জুসটাকে বলা হবে অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস। এবং এই জুস কিন্তু ক্ষারীয় থাকে, মানে তার pH 8 to 8.8। কারণ আমরা যখন পাকস্থলীতে যখন খাদ্যবস্তু আসে এবং পাকস্থলী থেকে HCl নিঃসৃত হলো, তো সেই খাদ্যবস্তুর সাথে অর্ধপাচিত খাদ্যবস্তুর সাথে HCl মিক্সড হয়ে কাইম গঠন করলো। সেই পাকস্থলীর খাদ্যটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিক থাকে। সেই অ্যাসিডিক খাদ্যটা যখন আমাদের অন্ত্রে আসবে, ক্ষুদ্রান্ত্র থেকে যখন অন্ত্রে আসবে, অন্ত্রে অ্যাসিডিক খাদ্যর প্রভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়ে সেই অ্যাসিডিক খাদ্যটাকে প্রশমিত করে ফেলে। মানে অগ্ন্যাশয় রসে যে বাইকার্বনেট আয়ন থাকে, সে বাইকার্বনেট আয়ন আমাদের সেই অ্যাসিডিক খাদ্যটাকে প্রশমিত করে ফেলে। এর ফলে কি হবে যে আমাদের যে অন্ত্র যে আন্তরিক প্রাচীরটা সেটা ক্ষতিগ্রস্ত হয় না। স্টুডেন্টস, আমরা অগ্ন্যাশয়ের যে গঠন বা অগ্ন্যাশয় কীভাবে গঠিত, কোন কোন অংশ নিয়ে গঠিত, সেই গঠন সম্পর্কে আমরা এখন জানব। দেখো পাতার মতো যে অংশ ডিউডেনামের ফাঁকে, অগ্ন্যাশয়ের দেহটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে গিয়ে তার মস্তক অংশ হচ্ছে গিয়ে সবচেয়ে চওড়া অংশ। দেখো ডিউডেনামের ভিতরে, মানে আমাদের যে উদরীয় গহ্বর যে ডিউডেনাম রয়েছে, সেই ডিউডেনামের সবচেয়ে ভিতরে ইউ আকৃতির, এটা তো ডিউডেনামে ইউ আকৃতির কুণ্ডলীর ভিতরে মস্তক অবস্থান করে, যা সবচেয়ে চওড়া এবং উদরীয় গহ্বরের ডান দিকে থাকে। এর পরের অংশ হচ্ছে তার দেহ বা বডি। এটা পাকস্থলীর পশ্চাতে, এখানে যদি আমাদের পাকস্থলী থাকে, পাকস্থলীর পশ্চাতে মস্তক এবং লেজের মাঝখানে, এই পরের অংশ তো লেজ বা টেইল, মস্তক, এই যে লেজ এবং এখানে হচ্ছে গিয়ে মস্তক, এই দুটার মাঝখানে আমার অগ্ন্যাশয়ের বডি বা দেহের অবস্থান। এরপরে হচ্ছে গিয়ে অগ্ন্যাশয়ের লেজ বা টেইল। এই টেইল অংশটা এখানেই মূলত, এই টেইল অংশটা সরু থাকবে অবশ্যই এবং বাম দিক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। আর এই অংশেই মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থান করে। আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি
এবং কয় ধরনের কোষ নিয়ে গঠিত সে সম্পর্কেও এখন জানব। তাহলে অগ্ন্যাশয়ের গঠনটা কি দাঁড়ালো? গঠন মস্তক অংশ নিয়ে গঠিত। গঠন মস্তক, যা সবচেয়ে চওড়া এবং উদরীয় গহ্বরের ডান দিকে থাকে। 2 নম্বর দেহ পাকস্থলীর পশ্চাতে মস্তক ও লেজের মধ্যে যার অবস্থান। এবং 3 লেজ, যা সরু এবং বাম দিকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। এই অংশের মধ্যেই থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্ন্যাশয়ের গঠনের দিক থেকে আরও কিছু অংশ রয়েছে। দেখো, আমরা চিহ্নিত করে রেখেছি ডাক্ট অফ উইসাং। ডাক্ট অফ উইসাং আমাদের অগ্ন্যাশয়ে দেখো লেজ থেকে এখান থেকে শেষ পর্যন্ত একটা নালী চলে আসছে। এই অগ্ন্যাশয় গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বের হয় এবং এই নালিকাগুলো এই যে দেখো প্রশাখার মতো, উপশিরার মতো দুই পাশ থেকে উপশিরা আসছে এবং মধ্যে একটা শিরা গঠন করেছে। এরকম এই যে ছোট ছোট গ্রন্থিগুলো মিলে একটা বড় নালিকা সৃষ্টি করলো। এই নালিকাটাকে বলা হয় ডাক্ট অফ উইসাং বা উইসাংয়ের নালী। এই উইসাং নালী কি করবে? গ্রন্থির দৈর্ঘ্য বরাবর, এটা তো দৈর্ঘ্য, তা লম্ব বা দৈর্ঘ্য বরাবর এসে সে ডিউডেনামের কাছে, এটা হচ্ছে কি আমাদের ডিউডেনাম, সে ডিউডেনামের কাছে এসে এটা গল ব্লাডার পিত্তথলির সাথে একসাথে মিলিত হয়ে একটা অভিন্ন নালী গঠন করলো। আমি আর একবার একটু তোমাদের চিহ্নিত করে দেখাচ্ছি। সে লম্ব বরাবর বা দৈর্ঘ্য বরাবর আসলো, আর এসে সে এখান থেকে পিত্তথলিও আসলো। পিত্তথলি এবং এই দৈর্ঘ্য বরাবর যে উইসাং ডাক্ট আসলো, এসে ডিউডেনামের কাছে একটা অভিন্ন নালী গঠন করলো। এই নালীটার নামকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা। এই নালীটাকে কি বলা হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা। স্টুডেন্টস, আমি বলেছিলাম যে টেইল অংশটা, সেই টেইল অংশে থাকে মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই অংশে থাকে। আর এই যে বডি এবং হেড অংশে এখানে থাকবে যে অগ্ন্যাশয়ের অসংখ্য কোষগুচ্ছ থাকবে বা লোভিউলস বা অ্যাসাইনাস কোষ থাকে এখানে। প্রত্যেকটা অ্যাসাইনাস কোষগুলো মূলত দেখতে হচ্ছে কি এক একটা ফুলের মতো। যদি আমরা অগ্ন্যাশয়কে অনুচ্ছেদ করি, আমরা একটু পর সেটা দেখব, অগ্ন্যাশয়কে অনুচ্ছেদ করার পর সেই অ্যাসাইনাস কোষগুলো যখন আমরা দেখব, সেই কোষগুলোকে দেখতে একদম ফুলের মতো দেখায় এবং প্রত্যেকটা অ্যাসাইনাসের কেন্দ্রে লুমেন থাকবে। আমরা সেই চিত্রটা একটু দেখে আসি। দেখো, অগ্ন্যাশয়কে অনুচ্ছেদ করার পরে সেই অ্যাসাইনাস কোষগুলো যদি আমরা দেখতে যাই, এটা হচ্ছে গিয়ে সারিবদ্ধভাবে চারপাশে সাজানো সেই অ্যাসাইনাস কোষ। অ্যাসাইনাস কোষ বা লোভিউল, এখান থেকে মূলত যে অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস এটা খরিত হয়। সবগুলোকে একসাথে বলা হয় অ্যাসাইনাস কোষ এবং একটা একটা কোষকে বলা হয় অ্যাসিনার কোষ। এবং ভেতরে থাকবে তার অগ্ন্যাশয় নালী এবং এই যে এখানে একটা ছোট গহ্বর রয়েছে, গহ্বরের ভিতরে থাকবে অগ্ন্যাশয় নালী এবং কোষগুলো সারি সারি বৃত্তাকারভাবে সজ্জিত থাকবে। অ্যাসাইনাস কোষ থেকেই অগ্ন্যাশয় রস নিঃসৃত হয় এবং এর লুমেন প্রধান অগ্ন্যাশয় নালীর সাথে যুক্ত হয়ে অগ্ন্যাশয় রসকে ডিউডেনামের দিকে পরিবহন করবে। মানে অগ্ন্যাশয়ের যে উৎসেচক বা এনজাইম বা অগ্ন্যাশয় রস তৈরি হলো, সে অগ্ন্যাশয় রসকে সে ডিউডেনামের কাছে সে পরিবহন করবে বা ডিউডেনামের কাছে সে নিয়ে যাবে। মানে অ্যাসাইনাস কোষগুলো অগ্ন্যাশয়কে অনুচ্ছেদ করলে পর দেখা যাবে যে অ্যাসাইনাস কোষগুলো এভাবে চারপাশে ফুলের মতো সজ্জিত থাকে এবং ভেতরে যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কী বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কাজ কী এবং সেখান থেকে কী কী নিঃসৃত হচ্ছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মূলত 4 ধরনের কোষ নিয়ে গঠিত। মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে পরীক্ষা করলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে গিয়ে আলফা কোষ বা এ কোষ। আলফা কোষ বা এ কোষ এখান থেকে নিঃসৃত হয় গ্লুকাগন হরমোন। এবং 2 নম্বর হচ্ছে গিয়ে বিটা কোষ বা বি কোষ, এখান থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। আর 3 নম্বর হচ্ছে ডেল্টা কোষ বা ডি কোষ, এখান থেকে নিঃসৃত হয় সোমাটোস্টেটিন হরমোন। 4 গামা কোষ বা এফ কোষ, এখান থেকে
প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন নিঃসৃত হয়। যেহেতু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন নিঃসৃত হয়, তার মানে আমরা এটাকে বলতে পারি এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। এখন যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে গ্লুকাগন হরমোনও নিঃসৃত হচ্ছে, ইনসুলিন নিঃসৃত হচ্ছে, সোমাটোস্টেটিন হরমোন নিঃসৃত হচ্ছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোনও নিঃসৃত হচ্ছে। এই 4 ধরনের যে হরমোন নিঃসৃত হচ্ছে, এই 4 ধরনের হরমোনের কাজও কিন্তু 4 প্রকারের। তার মানে এই 4 ধরনের হরমোনের কাজই হচ্ছে গিয়ে কিন্তু অগ্ন্যাশয়ের কাজ। তো অগ্ন্যাশয়ের কাজকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থির কাজ, আর একটা হচ্ছে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থির কাজ। আগে একটু আমরা অনাল গ্রন্থির কাজ বা যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে সেই গ্রন্থির কাজটা সম্পর্কে একটু জেনে আসি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হচ্ছে এবং বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু মূলত এক ধরনের ছোট ছোট আঙুরের থোকার মতো সাজানো থাকে এবং এগুলো বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র বহুভুজাকার কোষ একত্রিত হয়ে এক একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু গঠন করে। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখতে কীরকমের, মানে অগ্ন্যাশয়ের যে গ্রন্থি কোষগুলো সেগুলো ছোট ছোট নালিকার প্রান্তে আঙুরের গোছার মতো সাজানো এবং এগুলো বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র বহুভুজাকার কোষ একত্রিত হয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের গ্রন্থি কোষ গঠন করে। এরা কিন্তু সবসময় হরমোন ক্ষরণ করছে। তো যে হরমোনগুলো ক্ষরণ করছে আলফা কোষ বা এ কোষ, বিটা কোষ বা বি কোষ থেকে ইনসুলিন, এই হরমোনগুলোর কাজ কী? আলফা কোষ বা এ কোষ বা গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। মানে আমরা যদি একজন ডায়াবেটিস পেশেন্টের কথা চিন্তা করি, ডায়াবেটিস পেশেন্টের আমাদের স্বাভাবিক মানুষের পিএইচ কিন্তু 7.4। যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস নীল হয়ে যায় তখন কিন্তু তার পিএইচ নিচে নেমে আসবে। ওকে, যখন নিচে নেমে আসবে মানে তখন তার শরীরে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে। এই আলফা কোষ কী করবে, তখন শরীরে মানে রক্তে যে আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে তখন সে আমাদের শরীরে যকৃতের মধ্যে যে গ্লাইকোজেন সঞ্চিত রয়েছে সেই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিবর্তিত করবে। ফলে শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পাবে বা গ্লুকোজ মাত্রা আমাদের যে শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে, ততটুকু আসবে এবং এভাবে সে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক করলো। যখন গ্লুকোজের পরিমাণ কমে গেল, এখন যদি ঠিক বিপরীতভাবে আমরা কল্পনা করি, একজন ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস যদি 7 খাওয়ার পরে বিশেষ করে যদি তার ডায়াবেটিস 10-এর উপর বা 10-এর উপর চলে যায়, 15, 13, 14, হ্যাঁ, তো অনেক সময় ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস 24 পর্যন্ত চলে যায়, মানে তার শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল। আমরা কিন্তু দেখেছি যাদের অত্যধিক পরিমাণে ডায়াবেটিস তাদেরকে কিন্তু ইনসুলিন বাইরে থেকে ইনসুলিন মানে পুশ করা হয়। সেই ইনসুলিন কিন্তু এক ধরনের হরমোন। তো স্বাভাবিকভাবে যদি তার শরীরে মানে ডায়াবেটিস পেশেন্টের শরীরে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় খাবারের পরে, তখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে সেই ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের প্রভাবে যকৃৎ কোষ রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা করে। আর এইভাবেই মূলত আলফা কোষ এবং বিটা কোষ একে অপরের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে রক্তে গ্লুকোজের একটি নির্দিষ্ট মাত্রা বজায় রাখে। তার মানে প্রক্রিয়াটাকে যদি আমরা এভাবে ধরি, মানে গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। আর এই যে আমাদের ডেল্টা কোষ রয়েছে, সেই ডেল্টা কোষ কী করবে, ডেল্টা কোষ থেকে যে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হলো, এই হরমোনটা আলফা কোষ এবং বিটা কোষ এবং এই আলফা কোষ, এই দুটো কোষ যে কাজ করলো, যে পারস্পরিক ক্রিয়া করলো, সেই কাজটাকে সে নিয়ন্ত্রণ করবে সোমাটোস্ট্যাটিন হরমোন। তার মানে আমরা যদি প্রক্রিয়াটাকে এভাবে লিখি, আমাদের যে শরীরে গ্লুকোজ এখানে ইনসুলিনের প্রভাবে
ইনসুলিনের প্রভাবে গ্লাইকোজেন হইল। সেমভাবে এখানে গ্লুকাগন হরমোন গ্লাইকোজনটাকে গ্লুকোজে পরিবর্তন করবে। আমার একটু জায়গা শর্ট, সেজন্য এভাবে লিখলাম। গ্লুকোজটাকে ইনসুলিনের প্রভাবে সে গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। সেমভাবে উল্টা প্রক্রিয়ায় গ্লুকাগন হরমোন গ্লাইকোজনটাকে গ্লুকোজে পরিবর্তিত করে দিল। তার মানে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা আইলার্টস অফ ল্যাঙ্গারহ্যান্স হরমোনের কাজ কি সে সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা আসি আমাদের যে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি, এর কাজ কি। আমাদের এখানে তো আইলার্টস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত, তার মানে এখানে যে আমাদের অগ্ন্যাশয়ের যে বাকি অংশ রয়েছে, এখানে থাকবে কি, আমাদের অগ্ন্যাশয়ের গঠন যখন পড়েছি তখন আমি বলেছি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল থাকে, যেগুলোকে আমরা অ্যাসাইনাস কোষ বলে থাকি। মানে লোবিউলগুলোকে অ্যাসাইনাস কোষ নিয়ে গঠিত, এগুলোকে অ্যাসাইনাস কোষ হিসেবে নামকরণ করা হয়েছে। এখান থেকে মূলত যে আমাদের অগ্ন্যাশয়ের রস সেটা ক্ষরিত হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে আমাদের পাকস্থলী অবস্থিত। পাকস্থলীতে প্রচুর পরিমাণে কি থাকবে, HCl থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একজন মানুষ গড়ে তো প্রায় 1 থেকে 1.5 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে। তো আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা বা অর্ধপাচিত যে খাদ্য আমাদের পাকস্থলীতে এসে জমা হয়, পাকস্থলীর থেকে যখন HCl নিঃসৃত হয়, সেই HCl-এর সাথে মিক্সড হয়ে খাদ্যটা কাইম তৈরি করে ফেললো। কাইম তৈরি করার পরে যেহেতু HCl অ্যাসিডিক, মানে অ্যাসিড, তখন সেই কাইমটাও কিন্তু অ্যাসিডিক অবস্থায় থাকে। সো অ্যাসিডিক সে যে খাদ্যটা আমাদের অন্ত্রে এসে অন্ত্রটাকে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। এর জন্য যাতে অন্ত্রটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই যে আমাদের এখানে যে অগ্ন্যাশয়ের যে লোবিউল বা অ্যাসিনাস, এখান থেকে নিঃসৃত হয় অগ্ন্যাশয় রস। সে কী করে, সেই অ্যাসিটিক খাদ্যটা যখন ডিউওডেনামে আসলো, তখন এখান থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়ে খাদ্যটাকে প্রশমিত করে দেয়। মানে অগ্ন্যাশয়ের রস থেকে যে বহিঃক্ষরা অংশ থাকে অগ্ন্যাশয়ের, সেই বহিঃক্ষরা অংশ থেকে অগ্ন্যাশয়ের রসের অংশ হিসেবে ক্ষরিত হয় বাইকার্বনেট আয়ন। পাকস্থলীতে যে আংশিক পাচিত খাদ্য বা কাইম তৈরি হলো, সেটা গ্যাস্ট্রিনের কর্মকাণ্ডের ফলে, মানে যে HCl-এর কর্মকাণ্ডের কারণে অতিমাত্রায় অ্যাসিডিক বা আম্লিক থাকে। তো বাইকার্বনেটের প্রকৃতি যে মানে আমাদের যে অগ্ন্যাশয়ের রস সেটা ক্ষারীয় প্রকৃতির হওয়ায় অর্ধপাচিত খাদ্য তখন নিরপেক্ষ হয়ে যায়। এর ফলে ক্ষুদ্রান্তে গেলেও আন্তরিক প্রাচীরে কোনো প্রকারে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। মানে বাইকার্বনেট আয়ন যখন ক্ষরিত হয় তখন বহিঃক্ষরা অগ্ন্যাশয়ের নালী প্রাচীরের কষে থাকে। অগ্ন্যাশয় এভাবেই যে আমাদের অ্যাসিটিক খাদ্য এবং অম্ল এবং ক্ষার, মূলত অম্ল ও ক্ষারের সাম্য রক্ষা করে, পানির সাম্য রক্ষা করে এবং দেহের তাপও নিয়ন্ত্রণ করে থাকে। এখন অগ্ন্যাশয়ের রস, এখান থেকে মূলত অগ্ন্যাশয়ের রস যে বহিঃক্ষরা অংশ থেকে যে 2 ধরনের ক্ষরণ মিলে মূলত অগ্ন্যাশয় রস গঠন করে। একটা হচ্ছে কি পরিপাক এনজাইম, আর একটা হচ্ছে কি একটি ক্ষারীয় তরল। তো পরিপাক এনজাইম খাদ্যগুলোকে পরিপাকে সহায়তা করে এবং ক্ষারীয় তরল, এখানে মূলত 98%ই পানি থাকে। এবং ক্ষারীয় তরল কিন্তু আবার কয়েক ধরনের ক্ষারীয় তরল অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। এগুলো আমাদের যে 12 করোটিড স্নায়ু রয়েছে, সেই করোটিড স্নায়ুর মধ্যে ভ্যাগাস স্নায়ু রয়েছে, সেই ভ্যাগাস স্নায়ুর উদ্দীপনার মাধ্যমে অগ্ন্যাশয় থেকে এই রস ক্ষরিত হবে এবং অগ্ন্যাশয় এই রসটা ক্ষারীয়, কারণ তার pH হচ্ছে গিয়ে 8 to 8.8 এবং এতে প্রায় 98%ই পানি থাকে। তো অগ্ন্যাশয় এই যে এখানে অংশটা, এখানে যে লোবিউল বা অ্যাসাইনাস কোষ রয়েছে, সেখান থেকে কী কী ধরনের এনজাইম বা উৎসেচ্য নিঃসৃত হয় সেটা সম্পর্কে একটু জানি। অগ্ন্যাশয়ের যে অ্যাসাইনাস বা লোবিউল অংশ থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হচ্ছে, সেগুলো প্রথম হচ্ছে গিয়ে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কী করে, যে কার্বোহাইড্রেট বা শর্করা বা স্টার্চ জাতীয় যে খাদ্যগুলো, সেই খাদ্যগুলোকে সে গ্লুকোজে পরিণত করে ফেলে। 2 নাম্বার লাইপেজ, আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছি সেই ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে দেয়। 3 নাম্বার প্রোটিয়েজ,
প্রোটিয়াস যে এনজাইমটা, সেই এনজাইম আবার দুই প্রকারের, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। তো এই ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এনজাইম যে বড় বড় প্রোটিন অণুগুলো থাকে, সেই প্রোটিন অণুগুলোকে ক্ষুদ্র পলিপেপটাইডে পরিণত করে। কি করে? ক্ষুদ্র পলিপেপটাইডে পরিণত করলো। পরবর্তীতে এই ক্ষুদ্র পলিপেপটাইডকে ক্ষুদ্রতর অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ফেলে। ওকে, এরপরে আসো 4 কার্বক্সিপেপটাইডেজ। সে কী করে? যে পলিপেপটাইড থাকে, সেই পলিপেপটাইডকে সরল পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। 5 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে কি নিউক্লিয়েজ। সে নিউক্লিক অ্যাসিডগুলোকে নিউক্লিওটাইডে পরিণত করে ফেলে। মানে আমাদের যে অগ্ন্যাশয়ের রস, সেখান থেকে কয় ধরনের, প্রায় 5-6 ধরনের এনজাইম নিঃসৃত হচ্ছে। সেটা হচ্ছে কি অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, নিউক্লিয়েজ। তো এই এনজাইমগুলো মূলত যে অ্যাসিটিক খাদ্য, যেহেতু সে ক্ষারীয় থাকে, সে অ্যাসিটিক খাদ্যটাকে প্রশমিত করে ফেলে। এটা হচ্ছে অগ্ন্যাশয়ের যে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থির কাজ। তাহলে অগ্ন্যাশয়ের যে কাজ, সে কাজকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অনাল গ্রন্থির কাজ, আর একটা হচ্ছে কি সনাল গ্রন্থির কাজ। যেহেতু এক কথায় আমরা তাহলে বলতে পারি, অগ্ন্যাশয় যেহেতু অনাল গ্রন্থি কাজ বা হরমোন নিঃসৃত করছে, সেমভাবে যখন অগ্ন্যাশয় সনাল গ্রন্থির কাজ বা উৎসেচক নিঃসৃত করছে, একই সাথে যেহেতু অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি উভয় প্রকার গ্রন্থিরই কাজ করে, তাই অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। স্টুডেন্টস, আমরা যদি অগ্ন্যাশয়ের সেই অনুচ্ছেদের চিত্রটাকে আরেকবার একটু খেয়াল করি, তাহলে আমরা প্রথমে বলেছিলাম অগ্ন্যাশয়ের চারপাশে যে এই কোষগুলো থাকে, এটা হচ্ছে কি আমাদের সে অ্যাসাইনাস কোষ, এবং ভিতরে থাকে তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যে 4 ধরনের কোষ থাকে, সেই 4 ধরনের কোষ। এই 4 ধরনের কোষের মধ্যে আলফা কোষগুলো মোটামুটি আকৃতিতে বড় থাকে, তবে সংখ্যায় কম থাকে। পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে কিন্তু সেই আলফা কোষ, আকৃতিতে বড় কিন্তু সংখ্যায় কম। পরবর্তীতে বিটা কোষগুলো আকৃতিতে ছোট, তবে সংখ্যায় বেশি, এবং অন্যান্য প্রকার কোষ দ্বারা পরিবেষ্টিত হয়ে দ্বীপপুঞ্জের কেন্দ্রে অবস্থান করে। এগুলো হচ্ছে গিয়ে সেই বিটা কোষ, এবং এটা হচ্ছে গিয়ে আলফা বা বিটা কোষের চেইন বা এবং ক্যাপিলারি। এভাবে অগ্ন্যাশয়ের যে কোনো একটি অংশকে যদি আমরা অনুচ্ছেদ করলে আমরা এভাবে অগ্ন্যাশয়ের চিত্রটাকে দেখতে পাবো। ছাত্রছাত্রীরা, তাহলে আমাদের আজকের যে টপিকস অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, সে সম্পর্কে আমরা আজকে জানলাম। এবং আমি চাইবো যে তোমরা এই যে আমাদের যে লেকচারটা আজকে দিচ্ছি আমি, সেই লেকচারটাকে বা এই যে ভিডিওটাকে যদি একবার বুঝতে না পারো, তাহলে আরেকবার দেখে ভিডিওটাকে চিত্রের সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে পড়বে, এবং অগ্ন্যাশয়ের কাজ কী, সেই কাজগুলোকে খুব সুন্দর করে নোট ডাউন করবে। আমি তোমাদেরকে সব সময় বলি নোট করতে, কারণ নোট করলে সেটা তোমার নিজের ভাষায় তুমি সুন্দরভাবে লিখতে পারছো, এবং সেটা খুব সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে পারছো। সুতরাং আমরা আজকে অগ্ন্যাশয়ের কাজ এবং অগ্ন্যাশয় কী সে সম্পর্কে জানলাম। আশা করি তোমরা আজকে আমার লেকচার বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবে, এবং সেখান থেকে ভিডিও যখন দেখবে প্রবলেম যেখানে হবে সেই জায়গাটা পয়েন্ট আউট করে রাখবে, এবং আমাদের যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে নক করবে। সেখানে আমি তোমাদের চেষ্টা করব সেই সমস্যার সমাধান দিয়ে দেওয়ার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, আমাদের সশরীরে পাঠদান বন্ধ, কিন্তু আমাদের অনলাইন ক্লাস প্রতিদিনই চলবে। প্রত্যেকটা ক্লাস প্রতিদিন দেখে সেই অনুযায়ী পড়াশোনা করবে, কারণ ঘরে অলস সময় বসে থাকা কোনোভাবেই চলবে না, লেখাপড়া করতে হবে। তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।